তোফায়েল আহমেদ, আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরেই দলীয়করণ, প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয়, নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা। এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতে কয়েকটা কথা বলতে চাই। আপনি বিচারের কথা বলেছেন, আমরা সবাই বিচার চাই। আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক। আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে, যারা আমলা হোক, রাজনীতিবিদ হোক, তাদের সবার বিচার হোক। কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা, যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে, একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে, এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য। সেটা দেখতেছেন কিনা। দুই হচ্ছে সংস্কার, যেটি কথা আপনি বলতেছেন, অবশ্যই এই সরকার বা প্রতিষ্ঠিত হয় নাই শুধুমাত্র ইলেকশনের জন্য, কিন্তু ইলেকশনটাও একটা বিরাট বড় কারণ ছিল যার জন্য এই সরকার পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা ইলেকশন দেয় নাই বলে এই সরকারের পরিবর্তন হয়েছে। ইলেকশনটা সর্বপ্রথম কাজ বলে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছে ফিরতে হবে সবার আগে, এবং নির্বাচনটা তো করতেই হবে, নির্বাচন নানা রকম ভাবে। স্যার, আপনি যদি আমার প্রশ্নের জবাব দেন এবং আপনার মন্তব্যের প্রেক্ষিতে আমার মন্তব্যের ব্যাপারেও যদি স্যার একটু আলোচনা করেন। আমি বিচারের ক্ষেত্রে কিন্তু তদন্ত পর্যায়ে একদম শেখ হাসিনার পথে হাঁটতেছে অনেকগুলি জায়গায়, আমি 100টা উদাহরণ দিতে পারি। সংস্কারের ক্ষেত্রে আমি বলতে পারি যে সংস্কারটা গণতান্ত্রিক ভাবে করা উচিত, আর নির্বাচনের ক্ষেত্রে আমি বলতে পারি যে যা যা কিছু নির্বাচনের মেজার নেওয়া উচিত সেগুলি নেওয়া উচিত। না, আপনার সাথে মোটা দাগে কোনো দ্বিমত নাই, কিন্তু বিচারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটার সাথে আমি একমত। যাকে যেই ধারায় যেখানে মামলা দেওয়া দরকার, সবাইকে যদি আপনি খুনের মামলা দেন, এটাতে প্রমাণ করা ডিফিকাল্ট হবে। যেমন কিছু পদলেহী সাংবাদিক, তাদের নামে আপনি মামলা দিয়েছেন, এটা খুনের মামলা। তার খুনে কোথায় আপনি জড়িত করবেন? তার যেটা যেখানে যে অপকর্মটা করেছে সেই অপকর্মের জন্য তার মামলা দেন। তাকে খুনের মামলা কেন দেবেন আপনি? তাহলে তো এটা তো হচ্ছে তাকে আসলে একটা ইমিউনিটি দেওয়ার জন্য আপনার এটা করা হয়েছে বলে আমার মনে হয়। যাকে যে কাজে, যেমন ধরেন কিছু পলিটিশিয়ানস আছেন, তারা সরাসরি খুন করেন নাই, হয়তো হুকুম দিয়েছেন, সহায়তা করেছেন, কিন্তু উনি অনেক ফাইন্যান্সিয়াল দুর্নীতি করেছেন, কারাপশন করেছেন, টাকা পাচার করেছেন। তাকে সেখানে আপনি ভালো করে তারটা প্রমাণ করুন, ওটাই যথেষ্ট তার জন্য। তারা খুনের মামলা দিয়ে তারা কিছু করাচ্ছে, তার যে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি এবং যে করাপশন, ওখানে তাকে ভালো করে জব্দ করেন আপনি। সেই জন্য বলছি যে যেখানে যাকে মামলা যেভাবে দেওয়ার জিনিসটা, সেই জিনিসগুলো সেভাবে যাচ্ছে না বলে আমার ধারণা। এক্ষেত্রে আপনার সাথে আমি একমত। দ্বিতীয় হচ্ছে সংস্কারের প্রশ্নটা আপনি এত হালকা করে দেখলে হবে না। কারণ হচ্ছে সংস্কারটা হচ্ছে, আমি তো বলছি না যে সরকার সব সংস্কার করার পরে নির্বাচন দিবেন। সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছেন, রাজনৈতিক দলরা একমত হয়েছেন, সবাই একমত হয়েছেন, কমিশন গুলো হয়েছে। 6টা কমিশন তো এই মাসের মাঝামাঝির মধ্যে রিপোর্ট দিয়ে দিবেন। তাহলে সেগুলো তো নিয়ে তা লাভ করতে হবে, করে কতটুকু করা সম্ভব। আর নির্বাচনেরও তো একটা মোটামুটি একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। তারা কি আরো আগে চান নির্বাচন? পরিষ্কার করে বলুন যে আগামী 6 মাসে আমাকে নির্বাচন দিতে হবে। এখন যেটা প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ, সেই সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার সাথে একমত না হলে বলুন যে আপনার সময়সীমাটা আরো সংক্ষিপ্ত করুন, আমাদেরকে দিন। না, এই সময়সীমা একদমই যৌক্তিক, এবং আমি মনে করি যে ঠিক আছে। তাহলে নির্বাচন নিয়ে সংশয়টা কেন থাকবে? আমি তো সংশয়টা ছিল হচ্ছে যে প্রফেসর ইউনূস তো একটা সময়সীমা দিয়েছেন, সেটা তো বেশি দিন হয়েছে দেন নাই, সেটা অল্প কিছুদিন হয়েছে দিছেন। প্রথম দিকে তো মনে হচ্ছিল 4 বছর থাকবেন, 5 বছর থাকবেন, সব সংস্কার করে যাবেন। সেই ক্ষেত্রে এটা ঝামেলা তৈরি হয়েছিল। আমার কাছে এই কথা একবারও মনে হয়নি, কারণ ওনার সাথে 2-4 বার কথা বলার আমার সুযোগ হয়েছিল। কথা বলে যতটুকু বুঝেছি, উনি কালকে দিয়ে চলে যেতে পারলেই বোধ বাঁচে। একটু জাতি বাঁচবো কিনা, উনি যদি কালকে দিয়ে চলে যায় জাতি বাঁচবে, এই কথা তো চিন্তা করতে হবে আমাদেরকে। এই লোকটাকে ধরে এনে বসিয়েছেন বলেই তো আজকে বিদেশে অন্য জায়গায় আপনি মুখ রক্ষা করতে পারছেন। এটাকে মোকাবিলা করতে পারতো না। আমি আপনার সাথে এগুলো ভাবতে হবে, কিন্তু আমি আপনার সাথে একমত যে প্রফেসর ইউনূসের বক্তব্য এবং অনেক সময় অনেক উপদেষ্টাদের বক্তব্য, অনেক সময় এই সরকারের যারা সমর্থক যে নাগরিক আছেন তাদের বক্তব্য আসলে অনেক সময় মনে হয় অন্যরকম। স্যার, আপনারা মনে হয় কিনা জানি না। যে না, আমি বলছি যে সময় না, এটা হচ্ছে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যারা দিচ্ছেন তাদেরকেও বলছি, আপনারা আল্লাহর ওয়াস্তে এই লোকটাকে বেইজ্জতি করবেন না। কারণ উনি যদি হঠাৎ করে বলেন আমি থাকবো না, ভাই আমার যথেষ্ট হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, আপনারা ম্যানেজ করতে পারবেন না, এই রাষ্ট্র ম্যানেজ করতে পারবেন না। আপনাদের ঘরে বাইরে, সীমান্তের ওপারে, এই পারে, সেই চারিদিকে এত শত্রু উৎপাতে আছে। এখন এই লোকটা একটা শিল্ড হিসাবে কিন্তু আপনি এখন ব্যবহার করতে পারছেন, কিন্তু তাকেও যদি আপনি সঠিকভাবে হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু কাটবে না।
আর 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 যেটা বলছিলাম যে স্যার যে আমলাতন্ত্র এবং প্রশাসনের প্রতিটা স্তরে যে দলীয়করণটা যেটা আশা বসছে সেটা আপনি কিরকম দেখতেছেন? আমরা অন্য প্রসঙ্গে একটু বেশি এটা আমার মনে হচ্ছে আপনি যে এখানেও আপনার অবজারভেশনের সাথে আমি একমত। জি, কারণ দলীয়করণ মানে কি, যে লোকগুলো আগে ওই সরকারের পদলেহন করেছে সেই সব তাদের পদলেহনের কিন্তু এটা একটা শৈল্পিক পর্যায়ে পৌঁছে গেছে, এটা একটা শিল্প হয়ে গেছে। তারা জানে এখানে কিভাবে পদলেহন করতে হবে। যারা আগে পদলেহন করে নাই তারা এখনো পাচ্ছে না, কারণ তাদের অভ্যাস নাই, এটা তাদের রক্তের মধ্যে সেটা নাই। সেজন্য এই ক্ষেত্রে সরকারের অনেক সতর্কতার দরকার আছে, কারণ আমরাও তো বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এই লোকগুলো কারা এবং কি কাজটা করছেন এটা দেখতে পাচ্ছি তো, এবং কাজটাকে কিভাবে তারা ডিলে করছেন, কাজটা কিভাবে তারা দায়িত্ব দিচ্ছেন না, দায়িত্বকে এড়িয়ে যাচ্ছেন, এগুলো দেখা যাচ্ছে তো। এটা কি যারা সরকারে আছেন, যারা উপদেষ্টা আছেন বা এরকম উচ্চ পদে আছেন, তারা কি বুঝতে পারছেন না এটা? কিন্তু এখানে আত্মীয়করণ, আত্মীয় স্বজন এনে বসিয়ে দেওয়া, পরিচিতকে বসিয়ে দিয়ে তার থেকে সার্ভিস না নেওয়া, তাকে একটা পুরস্কার দেওয়া, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। এখানে অনেক কঠোরতার দরকার আছে, যে কঠোরতা না থাকলে এই যে অভ্যুত্থানের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব না। বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখতে পাচ্ছি যে কি রকম লোকদের কোথায় কাকে বসানো হয়েছে। মনে করে বিশ্ববিদ্যালয়ের আপনি এমন ভাবে বলতেছেন যে এরা আইসা বৈশা পড়ছে, এদেরকে তো প্রফেসর ইউনূসের সরকারি নিয়োগ দিচ্ছেন স্যার। প্রফেসর ইউনূস তো একজন মানুষ, এটা আরো বহু মানুষ আছে। এখন কথা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা খুবই ভাবিত স্যার। কিন্তু আমি একটু বলি, আমার প্রাইমারি স্কুল হাই স্কুলের কি অবস্থা চলছে এই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। হাই স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নাই স্যার। এখন তো মুশকিল। শতবার স্যার এইসব বিষয়ে আপনার কোর্ট আমি নিছি, শতবার এইসব বিষয়ে জনাব আলী মজুমদারকে আমি পড়ছি। এখন তো স্যার আপনারা ড্রাইভিং সিটে, এই জিনিস এখন আর আপনি কারে বলবেন? ঠিক আছে, আমি বলছি, আমাকে বলতে দেন। জি 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 বলেন। যে কথা বলছেন এর ধারাবাহিকতায় আমি বলছি, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমরা যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে কাজ শুরু করেছিলাম, 2-3টার দিকে আমি বলি নাই। যেমন আমাদের প্রধান 2টা খাত, স্বাস্থ্যের আর একটা শিক্ষা। বিশ্ববিদ্যালয়গুলির আগের ভাইস চ্যান্সেলররা হয়তো পালিয়ে গেছেন অথবা আসছেন না, অথবা পদত্যাগ করেছেন, বিধ্বস্ত ছিল। শিক্ষা, স্বাস্থ্য, এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি মানে হাসপাতালগুলির চিকিৎসকরা স্বাস্থ্যসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন নিঃসন্দেহে, এমনকি আন্দোলনের সময় তারা চালিয়ে গেছেন। কিন্তু যারা পরিচালনার দায়িত্ব ছিলেন, প্রধান দায়িত্ব ছিলেন, প্রিন্সিপাল হোক, ডাইরেক্টর হোক, যাই হোক, এখানে দেখা যাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে অন্য কেউ বসে পড়ছেন। এই 2টা খাতে ডিসিপ্লিন আনার জন্য কিন্তু আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। এবং শিক্ষা খাতে ডক্টর তোফায়েল আহমেদ যেটা বলেছেন যে এখানে ডক্টর ওয়াহিদুদ্দিন আহমদের মতো অত্যন্ত প্রাজ্ঞ এবং সচেতন ব্যক্তি এখানে আছেন। ভুলভ্রান্তি ওনার হতে পারে না এমন কথা আমি বলবো না, হতে পারে, হলে সংশোধন করা হবে, সেখানে করা হবে। কিন্তু কথাটা হচ্ছে এই জিনিসগুলো তো ছিল না, টোটালি তো নিশ্চিহ্ন হয়ে গেছিল। শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছিল। এটা দাঁড় করাইতে গিয়ে সরকারকে কিন্তু অনেক সময় নষ্ট হয়। এবং পাশাপাশি কিছু লোক এই প্রত্যাশাটা এমন বেশিভাবে ডেভেলপ করে যে আজকে আমার সব দাবি আদায় করতে হবে, তখন রীতিমতো হবে। এটা সহজ কথা আপনারা জিজ্ঞেস করি। একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ সবগুলি প্রতিষ্ঠানের ধ্বংস করে সবগুলি প্রতিষ্ঠানে এমন এক জায়গায় নিয়ে গেছিল যে এদের আসলে না পালায় উপায় ছিল না। মানে এটা প্রফেসর তোফায়েল আহমেদ ঠিক কথাই বলছেন, বায়তুল কারমের মুফতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব পালাই গেছে, শিক্ষক এই ভাইস চ্যান্সেলর গুলিও পালাই গেছে। কিন্তু স্যার মাঝামাঝি কিছু লোকও তো ছিল